দিশা তার শাশুড়িমা সুন্দরী দেবী, শ্বশুরমশাই বিকাশবাবু এবং স্বামী রাজুর সঙ্গে বাস করে। আর তার শ্বশুরবাড়ির পরিবার অত্যন্ত মধ্যবিত্ত। কিন্তু দিশানি খুব বড়লোকি চাল দেখাতে পছন্দ করে, কারণ সে যখন তার ছেলে পিন্টুকে স্কুলে দিতে যায় তখন তার বিভিন্ন রকমের অভিভাবকদের সঙ্গে আলাপ হয়। আর সেই ইচ্ছা করে বড়লোকি বান্ধবী জুটিয়েছে, তাই সে সবসময় তাদের সামনে বড়লোকি চাল দেখায়। এমনই একদিন দিশা যখন পিন্টুকে স্কুল থেকে নিতে যায়, এমন সময় আর বলিস না কুহেলি, এই দেখ না, কালকে রাত্রিবেলা আমার বর বাজার থেকে 5টা নারকেল, 10 কেজি গুড় আর তার সাথে কেজি কেজি চালের গুঁড়ো ময়দা কিনে নিয়ে এসেছে। ওনার আবদার উনি নাকি আজকে পাটি সাপটা, পুলি পিঠে, ভাপা পিঠে সব খাবে। তাই আমাকে এখন ছেলেকে বাড়ি নিয়ে গিয়ে পিঠে বানাতে হবে। তাহলে তো তোর পরিবারের দারুণ ব্যাপার, কারণ আজকে তুই অনেক রকমের পিঠে বানাবি। আর বলিস না, নারকেল আর গুড়ের একেবারে আগুন ছোঁয়া দাম হয়েছে, পিঠে করার কথা ভাবাই যায় না। তবুও তুই যে এতগুলো পিঠে করবি বলে ঠিক করেছিস, সেটাই অনেক বড় ব্যাপার। দাম? ওটা আবার কোনো দাম নাকি? ওই তো কালকে আমার বর বাজারে গিয়ে 5,000 টাকা খরচা করে আসলো, কোনো ব্যাপারই নয়। পিঠে খেতে গেলে 5,000 টাকা খরচা করতেই হবে। এই শোন, আমি কিন্তু তাড়াতাড়ি বাড়ি যাই, হ্যাঁ, অনেক কাজ আছে। এই বলে দিশা যখন বাড়ি যাবে, এমন সময় কুহেলি তাকে আটকায়, কারণ কুহেলির এতগুলো পিঠের নাম শুনি তার পিঠে খাওয়ার জন্য লোভ হয়। তাই সে কিছুতেই নিজের লোভ সামলাতে পারে না। এই দিশা, তুই যখন এত পিঠে বানাচ্ছিস তাহলে বকুল পিঠেও বানাস। আমি আমার মেয়ে প্রিয়াকে নিয়ে তোর বাড়িতে সন্ধ্যাবেলা যাব, আর বেশি বেশি করে পিঠে খেয়ে আসবো। তোর কাছে পিঠে বানানো যখন কোনো ব্যাপার নয়, তাহলে আমাকে আর আমার মেয়েকে তো পিঠে খাওয়াতেই পারবি, বল? কুহেলির কথা শোনা মাত্রই দিশা ঠান্ডার মধ্যে ঘামতে শুরু করে, কারণ এতক্ষণ ধরে সে কুহেলিকে একেবারে ডাহা মিথ্যা কথা বলে, কারণ তারা নিজেদের বাড়িতে কোনো মতে ডাল ভাত খেয়ে দিন কাটায়। আর এমন সময় 5,000 টাকা খরচা করে পিঠা তৈরি করা মোটেই তাদের পক্ষে সহজ ব্যাপার নয়। তাই সে কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। এমন সময় দিশা কথা ঘোরাতে শুরু করে দেয়। এ বাবা, এখন কি করে হবে বলতো? আমি পিঠে বানাবো বলে আমার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বাবা মা সবাই আগে থেকে পিঠে বুক করে রেখেছে। সবাইকে পিঠে বানিয়ে পাঠাতে হবে। তারপর আবার তুই আর তোর মেয়ে আসলে কি করে হয় বলতো? তোরা বরঞ্চ অন্য কোনো দিন আয়, তখন আমি তোদেরকে অনেক দামি দামি পিঠে বানিয়ে খাওয়াবো, কেমন? বাবা, একটু তোর বাড়িতে পিঠে নিমন্ত্রণ চাইলাম, আর তুই এরকম করে না করে দিচ্ছিস। তোর সাথে আর কোনোদিনও কথা বলবো না। আর সেদিনকে আমার বাড়িতে গিয়ে তুই যে বেশি বেশি করে মাটন আর ভাত খেয়ে আসলি, তার বেলা? এমন কথা শুনে দিশা খুবই লজ্জা পেয়ে যায়। পিন্টু পিঠে খাওয়ার জন্য নাচানাচি করতে শুরু করে দেয়। হ্যাঁ কাকিমা, তুমি প্রিয়াকে নিয়ে আজকে সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে চলে আসবে। আমরা সবাই একসাথে মিলে পিঠে খাবো। মা যখন বলেছে মা এতগুলো পিঠা বানাবে, তার মানে নিশ্চয়ই কম পড়বে না, সবাইকে দেওয়ার পরেও বেঁচে থাকবে। কুহেলি এই কথা শুনে খুবই খুশি হয়, তাই সে তখনই নিজের মেয়েকে নিয়ে বাড়িতে ফিরে যায়। আর অন্যদিকে সারা রাস্তা জুড়ে দিশা তার ছেলেকে বকাবকি করতে থাকে। আর এবার সে বাড়িতে গিয়ে কিভাবে পিঠে বানাবে কিছুই বুঝে উঠতে পারে না, কারণ পিঠে সরঞ্জাম কিনতে গেলে এখন অনেক টাকার খরচা। অন্যদিকে সন্ধ্যাবেলা কুহেলি তার মেয়েকে নিয়ে আসবে, আর তাদেরকে পিঠে খাওয়াতেই হবে। এমনই ভাবনা চিন্তা করতে করতে দিশার মাথা একেবারে খারাপ হয়ে যায়। এই রাজু, আমাকে বাজার থেকে 5টা নারকেল, 10 কেজি গুড় আর তার সাথে ময়দা, চালের গুঁড়া নিয়ে এসে দাও তো। আমি আজকে পুলি পিঠে, ভাপা পিঠে, পাটি সাপটা আর তার সাথে বকুল পিঠে তৈরি করব। এখন আমাকে এইসব নিয়ে আসার কথা বলো না, আমার কাছে বেশি টাকা নেই, আর এখনো সারা মাস পড়ে আছে, আর এখনো পর্যন্ত আমার কাছে স্যালারিও ক্রেডিট হয়নি। সুতরাং আমি কি করে বাজার থেকে এত দামি দামি জিনিসপত্র কিনে নিয়ে আসবো? তাই তোমাকে এখন পিঠে বানাতে হবে না। সবসময় এরকম টাকা নেই বলে গলা শুকাও কেন বলো তো? এখন পৌষ সংক্রান্তি, আর শীতকালে এই সময় পিঠে করবো না তো কখন করবো বলো? আমার ছেলে আজকে পিঠে খেতে চেয়েছে, তাই আমি কোনো কথা শুনতে চাই না। মায়ের কথা শুনে এমন সময় পিন্টু সেখানে আসে। আর পিন্টু যেহেতু সরল বাচ্চা ছেলে, তাই সে বাবার সামনে সব সত্যি কথা বলে দেয়। না গো বাবা, মা একদম মিথ্যে কথা বলছে। আজকে স্কুল থেকে ফেরার সময় মা কোহেলি কাকিমার সাথে বড় বড় গল্প করছিল, তাই কোহেলি কাকিমা বলেছে বিকেলবেলা পিঠে খেতে আসবে, আর তাই মা এখন পিঠে করবে বলে লাফাচ্ছে। পিন্টুর কথা শুনে রাজু তার বউয়ের উপর ভীষণ রেগে যায়, কারণ সবসময় তার বউয়ের ওজনের তুলনায় ভোজন বেশি। তাই এই সময় রাজু কি করবে কিছুই বুঝতে পারে না। আর সে তখনই বাজারে গিয়ে দেখে যে নারকেল এবং গুড়ের অনেক দাম।
তাই সে নারকেল এবং গুড় কিনতেও পারে না। তাই বাধ্য হয়ে সে বাজার থেকে ফাঁকা হাতে বাড়িতে ফিরে আসে। তুমি সবসময় আমাকে না জানিয়ে এরকম বড়লোকি চাল দেখো কেন বলো তো? প্রথমেই তো বলেছিলাম ছেলেকে এত বড় স্কুলে ভর্তি করানোর দরকার নেই, তারপর আবার বড়লোক বান্ধবী পাতিয়েছো। এখন ঠেলা সামলাও। আমি তো দেখছি তোমার এখন শখ পূরণ করতে করতে আমি দেউলিয়া হয়ে যাব। আমি বাজারে গিয়েও দাম বেশির জন্য পিঠে সরঞ্জাম কিনতে পারিনি, এবার তুমি কিভাবে তোমার বান্ধবীকে পিঠে খাবে তুমি বুঝে নাও। এই বলে রাজু ঘর থেকে বেরিয়ে যায়। আর দেখতে দেখতে এভাবেই সারাদিন কেটে সন্ধ্যা হয়ে আসে। আর ইতিমধ্যেই কোহেলি দিশার বাড়িতে এসে উপস্থিত হয়। আর সে দিশার ভাঙাচোরা বাড়ি দেখে ভীষণই অবাক হয়, কারণ দিশা সবসময় এতই বড়লোকি কথাবার্তা বলে যে কোহেলি ভেবেছিল দিশা হয়তো কোনো বড় অ্যাপার্টমেন্টে থাকে। কিরে দিশা, তুই যে বললি তোর বর 5,000 টাকা দিয়ে পিঠের সরঞ্জাম কিনে নিয়ে এসেছে আর তুই বেশি বেশি করে পিঠে বানাবি, তোর কথার সাথে তোর কাজের তো কোনো মিল পাওয়া যাচ্ছে না। তোর ঘরবাড়ির কি অবস্থা রে? আর এরকম ঘরবাড়িতে থেকে তুই এত দামি দামি পিঠে বানাবি কি করে? কোথায় আমার ঘরবাড়ির কি অবস্থা? একটু ভাঙাচোরা আছে বলে তুই এরকম করে বলতে পারলি? আসলে আমাদের বাড়ি এখন রেনোভেশনের কাজ চলছে, তাই জন্য এই অবস্থা। আর শোন, আমার সব পিঠে বানানো হয়ে গেছে। এমন কথা শুনে কোহেলি একেবারে চুপ করে যায়। আর তখনই দিশা রান্নাঘরে গিয়ে বেশ গরম গরম পাটিসাপটা, পুলি পিঠে এবং সেই সাথে বকুল পিঠে, ভাপা পিঠে ইত্যাদি নিয়ে আসে। আর চোখের সামনে এত পিঠে দেখে কোহেলি খুবই খুশি হয়। তাই কোহেলি এবং তার মেয়ে প্রিয়া দুজনেই বেশি বেশি করে পিঠে খেতে শুরু করে। তোদের যত ইচ্ছে তত পিঠে খেতে পারিস। তোরা আসবি বলে আমি আমার স্বামীকে বলে বাজার থেকে আরো বেশি বেশি করে পিঠের সরঞ্জাম নিয়ে এসেছিলাম। আর আমি আরো বেশি বেশি করে পিঠে বানিয়েছি। আমার তো 20,000 টাকা পিঠে রান্না করতেই খরচ হয়ে গেল। আর বলিস না, সত্যি পিঠেগুলো অসাধারণ খেতে হয়েছে। আর জানিস, আমি যদি আমার বরকে বলি এত দাম দিয়ে পিঠের সরঞ্জাম নিয়ে এসে দিতে, আমাকে একেবারে ঝাঁটা পেটা করবে। এই শীতকালে আমি প্রথমবার তোর হাতে পিঠে খেলাম। এভাবে কোহেলি এবং দিশা যখন গল্প করতে থাকে, এমন সময় সেখানে ময়রার দোকানদার কুমার বাবু দিশার বাড়িতে আসে। আর কুমার বাবুকে দেখে দিশা খুবই অবাক হয়। কি ব্যাপার দিশা, তোমাকে যে তখন দেখলাম দোকানের সামনে দাঁড়াতে, তোমার সাথে আমার কিছু কথা আছে। তুমি হঠাৎ করে চলে আসলে কেন? বেশি তাড়াহুড়ো করা কিন্তু ভালো নয়। মানে আপনি বলতে কি চাইছেন আমি ঠিক বুঝতে পারছি না। আমি কখন আপনার দোকানে গেলাম? আপনি দয়া করে এখন আসুন, আপনার সঙ্গে আমি পরে কথা বলবো। আমার বান্ধবী আর বান্ধবীর মেয়ে এসেছে, তাই এখন আমার সময় নেই। সময় নেই বললে হবে? আমি তোমাকে টাকা দিতে এসেছি, তোমার জন্য আজকে আমার দোকানে অনেক লাভ হয়েছে, তাই ওই লাভের কিছু পরিমাণ তোমাকে দিলাম। তা না হলে আমার মনটা কেমন খুঁতখুত করছিল। কুমার বাবু এরকম ভাবে দিশার সঙ্গে কথা বললে কোহেলি কিছুই বুঝে উঠতে পারে না। আর দিশা যে করেই হোক কুমার বাবুকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চায়, কিন্তু কুমার বাবুও কম নয়। সে সকলের সামনে সত্যি কথা বলতে চায়। আর সে যখন সত্যি কথা বলতে চায়, তখন দিশা না পেরে নিজের মুখে সত্যি কথা স্বীকার করে। আসলে আজকে সকালবেলা রাজু যখন পিঠের সরঞ্জাম না কিনতে পেরে বাড়িতে ফিরে আসে, তখন দিশা কিছুই বুঝে উঠতে পারে না সে কিভাবে সন্ধ্যার মধ্যে পিঠের ব্যবস্থা করবে। তাই সে তখনই তার ছেলেকে নিয়ে কুমার বাবুর দোকানে যায়। আর সেখানে যাওয়ার পর, দাদা, আমি শুনেছি আপনার দোকানে শীতকালে ভালো পিঠে বিক্রি হয়। তা পুলি পিঠে, পাটিসাপটা, বকুল পিঠে, ভাপা পিঠে কত টাকায় বিক্রি করছেন? আসলে আজকে অনেকগুলো পিঠের দরকার ছিল আমার। আপনি যদি আমাকে কয়েকটা পিঠে ধার দিতেন তাহলে খুব ভালো হতো। আমি পরের মাসে টাকা শোধ করে দেব। সত্যি বাবা, তোমাদের মতো গরিব দেখিনি। মিষ্টি দোকানে এসে কেউ কখনো পিঠা ধার চাই? আর শোনো, আজকে যে রাধুনের পিঠা রান্না করে এসেছে সে আসেনি, তাই আমার দোকানে পিঠা হয়নি। তুমি এখন যাও তো, ভালো লাগে না। এই শুনে দিশার মন খারাপ করে। আর সে এবার কোন দোকানে গিয়ে পিঠে কিনবে কিছুই বুঝতে পারে না। তখনই দিশার মাথায় একটা বুদ্ধি আসে। আর সে যেহেতু ভালো মতো রান্না করতে পারে, তাই সে ঠিক করে আজকে কুমার বাবুর দোকানে সে পিঠে তৈরি করবে। আর পিঠে বানানোর পর সে বেশ কিছু পিঠে নিজের বাড়িতে নিয়ে যাবে। তাই সে কুমার বাবুকে বিষয়টা জানালে কুমার বাবু কিছুতেই প্রথমে রাজি হতে চায় না। তুমি আমার পাড়ার বৌমা, তোমাকে দিয়ে আমি আমার দোকানের পিঠে কখনোই তৈরি করবো না, আর কোনো মতে সম্ভব নয়। তারপর যদি রাজু জানতে পারে তাহলে আমার সাথে অনেক ঝগড়া করবে। কিছু হবে না, আমি রাজুকে এই ব্যাপারে কিছুই বলবো না। আর আমি পিঠে তৈরি করার পর আপনি আমাকে পিঠে দেবেন, তাহলেই হবে। এমন কথা শুনে কুমার বাবু রাজি হয়ে যায়। তাই তখনই কুমার বাবু দিশাকে অনেক দামি দামি সরঞ্জাম দেয়। আর দিশা সেই দোকানের রান্নাঘরে বসে অনেক অনেক পিঠে বানাতে শুরু করে। আর দেখতে দেখতে বেশ কয়েক ঘন্টার মধ্যেই সে পুলি পিঠে, ভাপা পিঠে, পাটিসাপটা এবং তার সাথে বকুল পিঠে অনেক ধরনের পিঠে রান্না করে ফেলে। আর পিঠে তৈরি করার পর সে নিজের ভাগের পিঠে বাড়িতে নিয়ে চলে আসে। যাক বাবা, আজকে কুহেলিকে আর ওর মেয়েকে খাওয়ানোর মতো পিঠের ব্যবস্থা হয়ে গেছে। আমার আর কোনো চিন্তা নেই। উফ, শান্তি। আর আজকে কুহেলি কিছু জানতেও পারবে না যে আমি কিভাবে পিঠের ব্যবস্থা করেছি।
অন্যদিকে কুমারবাবু যখন তার দোকানের পিঠে বিক্রি করতে শুরু করে তখন সকলে সেই পিঠে খুবই পছন্দ করে আর বেশি বেশি করে সবাই পিঠে কিনতে শুরু করে দেয়। কিন্তু এমন সময় কুমারবাবু মনে মনে খুবই কষ্ট পায়। আমি দিশাকে দিয়ে এতগুলো পিঠে তৈরি করালাম আর শুধুমাত্র তার বদলে ওকে পিঠা দিলাম, কোন রকম তো টাকা দেইনি, কিন্তু ওর হাতের পিঠে বিক্রি করে আমার অনেক টাকাই তো লাভ হয়েছে। তাই এখন যাই, গিয়ে ওকে লাভের কিছু টাকা দিয়ে আসি। এমনিতেই ওরা অনেক গরিব, কিছু টাকা পেলে তো সংসারেরও উপকার হবে। এমন কথা ভেবে কুমারবাবু দিশার বাড়িতে ঝগড়া করতে চলে আসে। এই জন্যই গরিব লোকেদের কখনো ভালো করতে নেই। আমি তোমাদের ভালো কথা ভেবে তোমাকে টাকা দিতে এলাম আর তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ। এখন তো মনে হচ্ছে তোমাকে দিয়ে দোকানে পিঠে বানিয়ে তার বদলে পিঠে দেওয়াও ঠিক হয়নি। তোমার কি বাজে ব্যবহার! নিজের বান্ধবীর সামনে কেউ আমার সাথে এরকম খারাপ ব্যবহার করে? আমার আর টাকার দরকার নেই, আপনি আমার অনেক উপকার করেছেন, এবার আপনি আসুন। এমন কথা শুনে কুমারবাবু রাগে গজগজ করতে করতে সেখান থেকে চলে যায়। আর এমন সময় কুহেলি দিশার উপর হাসাহাসি করতে শুরু করে। এমনকি পরের দিন স্কুলে যাওয়ার পর কুহেলি রটিয়ে দেয় যে দিশা মোটেই বড়লোক নয়, বরঞ্চ সে খুবই গরিব। আর সে ইচ্ছা করে লোকের সামনে বড়লোকই চাল দেখায়। আর সবাই যখন দিশার গরিব ঘরে বড়লোকি পিঠে বানানোর গল্প জানতে পারে তখন সবাই দিশাকে ছিছি করতে শুরু করে দেয়, যার ফলে দিশার খুবই খারাপ লাগে। আমার সত্যি এত বড় মিথ্যা কথা বলা উচিত হয়নি। আর গরিব হওয়া কি কোনো অন্যায়? আমি মানছি আমি গরিব হওয়ার পরেও অনেক বড়লোকি চাল দেখিয়েছি, আমি অনেক মিথ্যা কথা বলেছি, কিন্তু আমাকে অপমান করার সাহস কারণ নেই। আমি এত অপমান সহ্য করতে পারবো না। দিশার মুখে এমন কথা শুনে কুহেলির খুবই খারাপ লাগে। তাই কুহেলি দিশার কাছে ক্ষমা চেয়ে নেয়। না রে দিশা, তুই আমাকে ক্ষমা করে দে। যাই হোক না কেন, আমাকে সেদিনকে পিঠে খাওয়ানোর জন্য তুই একটা মিষ্টির দোকানে গিয়ে নিজের হাতে পিঠে তৈরি করেছিস, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। তাই তুই আমাকে ভুল বুঝিস না। আমি আর কখনো তোর সঙ্গে খারাপ ব্যবহার করব না, আমি কথা দিচ্ছি। এমন কথা শুনে দিশা খুবই খুশি হয়। আর তারপর থেকে দিশার কখনো কাউকে মিথ্যা কথা বলে না। রেখা দেবী তার বড় ছেলে প্রতীক, ছোট ছেলে প্রীতম এবং বড় বৌমা রীতা ও এক মেয়ে চন্দনের সঙ্গে বাস করে। রেখা দেবীর বড় বৌমা রীতা দেখতে খুবই সুন্দর ছিল। আর তার চেহারার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় বিষয় ছিল তার বড় লম্বা চুল। তার চুল একেবারে কোমরের নিচ পর্যন্ত ছাড়িয়ে যায়। আর সে সবসময় বাড়িতে তার বড় চুল খুলেই ঘুরে বেড়ায়, কারণ তার বড় চুল খুলে ঘুরে বেড়াতে খুব ভালো লাগে। তাদের বিয়ের পর সব ঠিকঠাকই চলছিল, কিন্তু সমস্যা শুরু হয় প্রতীকের মনে। কারণ বিয়ের পর প্রথম প্রথম তার বউয়ের লম্বা চুল খুব ভালো লাগতো, কিন্তু যতই দিন যেতে শুরু করে রীতার চুল আরো বেশি পরিমাণে বাড়তে থাকে, যা প্রতীকের মোটেই পছন্দের বিষয় ছিল না। একদিন, রীতা, তোমার চুলগুলো তো খুব বড় হয়ে গেছে গো, এখন তোমাকে দেখতে মোটেই ভালো লাগে না। তুমি তোমার চুলটা কেটে নিতে পারো তো। এখনকার দিনের মেয়েরা কি সুন্দর ছোট ছোট চুল রাখে, তারপর আজকালকার মডার্ন মেয়েরা তো তাদের চুলে কালারও করে, কিন্তু তুমি দেখি কিছুই তো করো না। তুমি যদি ছোট চুল করে ওই রকম চুলের রং করো তাহলে তোমাকে কিন্তু দেখতে আরো ভালো লাগবে। ও, এখন আমার বড় চুল তোমার অপছন্দের বিষয় হয়ে গেল? কিন্তু কিছুদিন আগে পর্যন্ত তুমি তো আমার চুলের কত প্রশংসা করতে, আর তুমি বাজার থেকে জুঁই ফুল পর্যন্ত নিয়ে আসতে আমার চুলে লাগিয়ে দেওয়ার জন্য। কিন্তু এখন তুমি কিছুই কিনে আনো না, কারণ এখন তো তোমার মডার্ন ছোট চুলওয়ালা মেয়ে পছন্দ, তাই তো? তুমি যেটা মনে করো তাই করো। তোমার এত বড় চুলের জন্য আমি যদি বাজার থেকে এখন জুঁই ফুল কিনতে যাই তাহলে আমার সারা মাসের মাইনে জুঁই ফুল কিনতে খরচা হয়ে যাবে, কারণ তোমার চুল আগের থেকে অনেক বেশি বড় হয়ে গেছে। তাই তোমাকে ভালো কথাই বলছি, তুমি চুল কেটে ফেলো। তুমি জানো ছোটবেলা থেকে আমি কত কষ্ট করে আমার চুল এরকম ভাবে বড় করেছি। আমি এক ঝটকায় কিভাবে চুল কেটে ফেলবো? আমি আমার বড় লম্বা চুল কাটবো না। তুমি ভুলে যেও না, বিয়ের আগে আমার শাশুড়ি মা আমার এত লম্বা চুল দেখেই কিন্তু আমাকে পছন্দ করেছিল। সুতরাং আমার চুল নিয়ে তুমি কোনো কথা বলবে না। এই বলে রীতা রান্নাঘরে চলে যায়। আর অন্যদিকে প্রতীক তার বউয়ের উপর ভীষণ পরিমাণে রাগ করে, কারণ এখন তার কিছুতেই এত বড় চুল ভালো লাগে না। বৌমা, আমি জানি তোমার বড় চুল ভীষণ পছন্দ, আর এত লম্বা চুল তোমার মুখে খুব মানায়ও, কিন্তু তাই বলে সারাদিন এরকম করে চুল খুলে রেখো না বৌমা। একটু চুলটা বেঁধে নাও, তাহলে ভালো থাকবে, কারণ সবসময় এরকম চুল খুলে রাখলে তোমার চুল নষ্ট হয়ে যাবে। আপনাকে আর আমার দুঃখের কথা কি বলবো মা, আমার মনে হচ্ছে আমার চুল এমনিতেও নষ্ট হয়ে যাবে। কারণ কি জানেন, আপনার ছেলে এখন আমার লম্বা চুল পছন্দ করছে না, সেই শোকে আমি আর চুল বাঁধবো না। ও বলেছে আমাকে চুল কেটে ছোট করে দিতে, কারণ মডার্ন মেয়েরা নাকি ছোট চুল রাখে। আর আমি কিভাবে আমার চুল ছোট করব বলুন? আমার এত শখের লম্বা চুল আমি কিছুতেই হারাতে চাই না। আপনি দয়া করে আপনার ছেলেকে বোঝান। রীতা ভাবে যে বরের নামে শাশুড়ি মায়ের কাছে নালিশ করে সে হয়তো কোনো সুরাহা পাবে, কিন্তু শাশুড়ি মাও এখন উল্টো গান গাইতে শুরু করে দেয়, কারণ সে তার ছেলের কথাতেই সায় দেয়।
দেখো বৌমা, বিয়ের আগে একটা পছন্দসই ব্যাপার ছিল, সেই কারণে তুমি বড় চুল রেখেছিলে। কিন্তু এখন তো তোমার বিয়ে হয়ে গেছে, তাই তোমার চুল এখন লম্বা হোক কিংবা ছোট হোক তাতে তো কারোর কিছু যায় আসে না। তাই আমার ছেলে যখন বলছে তুমি তোমার চুল কেটেই ফেলো, আর আমার মেয়েরও তো চুল ছোট, কিন্তু কোথায়, ওকে দেখতে কত সুন্দর লাগে, তাই তুমিও চুল ছোট করে ফেলো। কারণ আমি চাই না তোমার এই লম্বা চুলের জন্য তোমার দিকে কেউ বাজে নজরে দেখুক। শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে বৌমার চোখে জল চলে আসে, আর সে কিছুতেই বুঝতে পারে না কেন তার বড় চুল কেটে ফেলার জন্য সকলে এভাবে উঠে পড়ে লেগেছে। তাই সে একেবারে দৃঢ়ভাবে জানিয়ে দেয় সে কিছুতেই তার লম্বা চুল কাটবে না। আর এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, আর তার লম্বা চুলের জন্য বাড়ির মধ্যে নানান রকমের ঝামেলা সৃষ্টি হয়। একদিন, শোনো না, তোমাকে তুমি 1 মাস ধরেই বলছি যে আমার চুলের শ্যাম্পু তেল সব কিন্তু শেষ হয়ে গেছে। আমি আমার চুল ভালো করে পরিষ্কার করতেও পারছি না, আর আমার চুলে অনেক ময়লাও জমেছে। তুমি দয়া করে আমাকে শ্যাম্পু তেল কিনে নিয়ে এসে দাও, আর তুমি যদি না পারো তাহলে আমাকে টাকা দাও, আমি নিজেই কিনে নেব। তুমি যে শ্যাম্পু আর তেল তোমার চুল সুন্দর করার জন্য ব্যবহার করো সেগুলোর অনেক দাম, আমি আমার টাকা দিয়ে ওইসব কিছু কিনতে পারবো না। সুতরাং আমার বোন, আমার মা, আমি যে সাধারণ শ্যাম্পু ব্যবহার করি তুমি সেগুলোই ব্যবহার করবে, আর তাতেও তোমার চুল পরিষ্কার হয়ে যাবে। কিন্তু তুমি যদি এখন নাটক করো যে তুমি তোমার চুলের জন্য আলাদা রকম শ্যাম্পু আর তেল ব্যবহার করবে, তাহলে আমি কিনে দিতে পারবো না। তোমার হঠাৎ করে কি হলো বলো তো? তুমি এরকম করে কেন কথা বলছো? বিয়ের পর তুমি নিজে থেকে আমার জন্য আলাদা রকম শ্যাম্পু আর তেল কিনে নিয়ে এসে দিতে, আর এখন তাহলে এরকম করছো কেন? আর আমার তো যাবতীয় কোনো খরচা নেই যে আমাকে শপিং করাতে নিয়ে যেতে হয়, ভালো মন্দ খাবার খাওয়াতে নিয়ে যেতে হয়। শুধুমাত্র চুলের পেছনে একটু খরচা করি, সেটাও তুমি কেড়ে নিচ্ছ। এই ফালতু বকবক করো না তো। সকালবেলা ঘুম থেকে উঠে অফিসে যাওয়ার সময় তোমার লম্বা চুলের গল্প, বাড়ি ফিরে রাত্রিবেলা চা খাওয়ার সময় তোমার চুল নিয়ে আলোচনা হয়। আমার আর ভালো লাগছে না তোমার চুলের আলোচনা। রাত্রিবেলা যখন তুমি চুল খুলে শুয়ে থাকো তোমার সব চুল আমার গায়ে চলে আসে, আর সেই জন্য দেখেছো আমার সারা গায়ে ঘামাচিও বেরিয়ে গেছে। সুতরাং আজকে থেকে আমি তোমার সঙ্গে একই বেডে ঘুমাবো না। তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? আমি তোমার পাশে চুল খুলে শুই বলে তোমার গায়ে ঘামাচি বেরিয়েছে আমার চুলের জন্য? এটা কখনো হতে পারে নাকি? কারণ এখন তো গরমকাল, এমনিতেই মানুষের গায়ে ঘামাচি বেরোনোটা স্বাভাবিক। আমার চুলের নামে দোষ দিও না প্লিজ। প্রতীক তার বউয়ের কোনো কথা শুনতে চায় না। সে কাঁধে ব্যাগ ঝুলিয়ে অফিসের জন্য বেরিয়ে যায়, আর রিতা স্নান করার সময় বাধ্য হয়ে সকলে সাধারণ শ্যাম্পুই ব্যবহার করে। কিন্তু সেই সাধারণ শ্যাম্পুতে তার অত লম্বা চুল ভালো করে পরিষ্কার হয় না, চুলে ময়লা থেকেই যায়, আর এর ফলে ধীরে ধীরে তার চুল ঝরতে শুরু করে। কিন্তু চুল ঝরে পড়ে যাওয়ার পরও তার মাথায় যা চুল আছে তার পরিবারের বাকি সদস্যের চুলের পরিমাণের থেকে সেটা অনেক বেশি ছিল। আর এখন রিতা চুলের ময়লা ঢেকে রাখার জন্য চুল বেঁধে রাখে, আর এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। একদিন দুপুরবেলা খাওয়ার সময়, ওমা এদিকে আসো, এই দেখো বড় বৌদি কি কাণ্ড করেছে। আমি একটু ছুটির দিনে শান্তি মতো মাংস ভাত খাবো, আর সেটাও আমার কপালে জুটছে না। এই দেখো মাংসের ঝোলের মধ্যে দুটো লম্বা লম্বা বড় বড় চুল। এই বাড়িতে একমাত্র বড় বৌদিরই তো চুল লম্বা, সুতরাং এটা বড় বৌদিরই চুল। ধুর, আমার ভালো লাগে না, আমি আর খাবোই না। আরে এরকম করিস না, দুপুরবেলা এভাবে খাবার ছেড়ে উঠে যেতে নেই, সংসারে অমঙ্গল হয়। আর বড় বৌমা, তোমাকেও বলিহারি যাই কতবার বলেছি যে তুমি তোমার এই লম্বা চুল কেটে ফেলো, কিন্তু তুমি তো আমার কোনো কথা শুনবে না। দেখেছো আজকে আমাদের খাবারে চুল পড়েছে। ছি, এরকম চুল মেশানো খাবার খেলে তো শরীর খারাপ করবে। কিন্তু মা, এটা তো আমার মাথার চুল নয়, কারণ দেখুন আমার চুলের রং একেবারে কালো, আর এই চুলগুলো হালকা খয়েরি কালারের। নিশ্চয়ই যখন আমি খাবার পরিবেশন করছিলাম তখন হাওয়াতে চুলগুলো উড়ে এসে পড়েছে। এই চুলগুলো আমার নয়, বিশ্বাস করুন। চুপ করো বৌদি, একদম মিথ্যে কথা বলবে না। আসলে তুমি ইচ্ছে করে মাংসের ঝোলের মধ্যে তোমার মাথার চুল মিশিয়ে দিয়েছো যাতে আমি খাবার খেতে না পারি, আর যাতে তুমি এই সমস্ত মাংস একাই তুমি দাদার সঙ্গে বসে বসে গিলতে পারো, তাই তো? প্রীতমের এরকম কথা শুনে রিতার উপর বাড়ির সকলেই রেগে যায়, আর তাকে ভীষণ পরিমাণে বকাবকি করে। এমনকি সেদিন বাড়ির কেউ কোনো খাবারও খায় না। কিন্তু রিতা একেবারে সত্যি কথাই বলছিল, খাবারে যে চুল পড়েছিল সেটা রিতার মাথার চুল ছিল না। কিন্তু তার কথা কেউ বিশ্বাস করতে চায় না। আর রিতা যেহেতু এখন সবসময় চুল বেঁধে রাখে, তাই তার চুল উড়ে আসার কোনো সম্ভাবনাও থাকে না। এভাবেই দেখতে দেখতে প্রায় বেশ কিছুদিন কাটে, আর তার মাথায় আরো বেশি পরিমাণে ময়লা পড়তে শুরু করে। একদিন, শোনো না বৌদি, আজকে আমার ঘরের এসিটা ঠিক চলছে না, আর যা গরম পড়েছে তাই আমি ভেবেছি আজকে আমি তোমার সঙ্গেই শোবো। আর দাদা, তুই একটু কষ্ট করে সোফাতে শুয়ে পড়বি প্লিজ। আচ্ছা ঠিক আছে, তুমি আমার পাশে শুয়ে পড়ো। দেখিস আমার বউয়ের সঙ্গে তো ঘুমাচ্ছিস, তোর আবার যেন আমার বউয়ের লম্বা চুলের জন্য গায়ে ঘামাচি না বেরিয়ে যায়, কেননা আমার গায়ে তো ঘামাচি বেরিয়ে গেছে, সেই জন্যই সাবধান করে দিচ্ছি আর কি।
প্রতীকের এমন কথা শুনে রীতা কোনো কথা বলে না। সেদিন রাত্রিবেলা ননদ এবং বৌদি একসঙ্গে খাটে ঘুমিয়ে পড়ে। কিন্তু পরের দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর হঠাৎ করে চন্দনার মাথা ভীষণ পরিমাণে চুলকাতে শুরু করে। আর তার মাথা এত পরিমাণে চুলকাচ্ছে দেখে সে ভালো সরু চিরুনি দিয়ে তার চুল আঁচড়ে নেয়। মা, আমার মাথা এত চুলকাচ্ছে কেন বলো তো? আমার মনে হচ্ছে আমার মাথায় উকুন হয়েছে, কারণ বৌদির অত লম্বা লম্বা চুল, আর আমি কালকে রাতে বৌদির পাশেই শুয়েছি, তাই মনে হয় বৌদির মাথা থেকে আমার মাথায় উকুন এসেছে। এই বলতে না বলতেই চন্দনার মাথা থেকে বেশ অনেকগুলো উকুন মাটিতে এসে পড়ে। আর সেই দেখে চন্দনা এবং তার মা ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। ছি বৌদি, তুমি কালকে রাত্রিবেলা বলতে পারতে যে তোমার মাথায় উকুন আছে, তাহলে আমি তোমার পাশে ঘুমাতাম না। কারণ আমি কালকে সবেমাত্র আমার চুল স্ট্রেটনিং করিয়ে কালার করিয়ে এসেছি, আর তুমি আমার চুলে উকুন ধরিয়ে একেবারে নষ্ট করে দিলে। ও মা, আমার তো সব চুল নষ্ট হয়ে গেল। মা, দাদা দেখ, তোর বউয়ের জন্য আমার সব চুল নষ্ট হয়ে গেল। বিশ্বাস করো চন্দনা, আমার মাথায় একটাও উকুন নেই। হ্যাঁ, আমার মাথায় ময়লা পড়তে পারে শ্যাম্পু না দেওয়ার কারণে, কিন্তু আমার চুল থেকে তোমার মাথায় উকুন যাবে এটা হতে পারে না, কারণ আমি প্রত্যেকদিন আমার চুল চিরুনি দিয়ে পরিষ্কার করি। তোমার যদি বিশ্বাস না হয় তুমি আমার মাথার চুল আঁচড়ে দেখতে পারো। চুপ করো তো। একদিন আমার ভাইয়ের খাবারে চুল পাচ্ছি, একদিন আমার বোনের মাথায় উকুন পাচ্ছি, তারপরে তুমি বলছো তুমি তোমার চুল কাটবে না। আজকে আমি দেখছি তুমি তোমার লম্বা চুল কিভাবে বাঁচিয়ে রাখো। তোমার যত বদমাইশ আমি বার করে দেবো। আর আমি ভালো করেই বুঝতে পারছি যে তুমি তোমার লম্বা চুল কেন রাখছো, কেননা বিয়ের পর ছেলেবাজি করবে, তাই তো? আজকে তোমার আমি মজা দেখাচ্ছি। মা, ওর হাতটা একেবারে চেপে ধরো তো। আর বোন, তুই ওর মাথাটা চেপে ধর। আমি আজকে কাঁচি দিয়ে লম্বা চুল একেবারে কেটে ফেলে দেবো। হ্যাঁ, একদম ঠিক কথা বলেছিস। এটাই হবে ওর উচিত শাস্তি। কারণ দেখ, আমার মেয়ের এত ভালো চুলটা উকুনের জন্য নষ্ট হয়ে গেল, আর এখন বড় বৌমার মাথার চুল কেটে দিলেই আমার মেয়ের মাথার উকুন চলে যাবে। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ। তোমরা সবাই মিলে বৌদির চুল কেটে দাও, এটাই হবে বৌদির উচিত শাস্তি। দয়া করে আমাকে তোমরা এরকম শাস্তি দিও না। আমার মাথায় উকুন নেই, আর সেদিনকে খাবারে ওটা আমার চুল ছিল না। দয়া করে আমার এত লম্বা চুল তোমরা কেটে দিও না। এই চুল আমার ভীষণ শখের চুল। রীতার কথা কেউ শুনতে চায় না। তার শ্বশুর বাড়ির সকলে মিলে জোর করে একটা বড় কাঁচি নিয়ে এসে রীতার চুল কেটে ফেলতে শুরু করে। আর ধীরে ধীরে রীতার চুল কেটে একেবারে ছোট করে দেয়। আর রীতা হাজার কান্নাকাটি করেও তার চুল বাঁচিয়ে রাখতে পারে না। এরকম ভাবে প্রতীক এবং তার বাড়ির লোকেরা রীতার চুলের উপর সমস্ত রাগ বের করে। এইবার ঠিক আছে, আমি এবার শান্তি পেয়েছি। আর কোনোদিনও যদি চুল বড় করেছো আর তোমার লম্বা চুলের কারণে আমার পরিবারের যদি কোনো ক্ষতি হয়েছে, তাহলে আমি তোমাকে ছেড়ে কথা বলবো না বলে দিলাম। ঠিক এমন সময় চন্দনার এক বান্ধবী টিয়া তাদের বাড়িতে আসে। আর এরকম দৃশ্য দেখে টিয়া ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। তোর কি মাথা খারাপ হয়ে গেছে চন্দনা? আর তোমরা কি পাগল নাকি? চন্দনার মাথায় উকুন পেয়েছো বলে তোমরা বড় বৌদির মাথার সব চুল কেটে ফেললে? তোমাদের কোথাও একটা ভুল হচ্ছে, আর আমি সেই জন্যই আজকে তোমাদের বাড়িতে এসেছি। কালকে আমি চন্দনার সঙ্গে চুল স্ট্রেটনিং আর কালার করিয়ে ট্রেনে করে বাড়ি ফিরছিলাম, আর ট্রেনে ভীষণ ভিড় ছিল, আর আমরা স্বাভাবিকভাবে যথারীতি লেডিস কম্পার্টমেন্টেই উঠেছিলাম। তারপর থেকে আমি যখন বাড়িতে ফিরেছি, রাত্রিবেলা আমার মাথা ভীষণ চুলকাচ্ছিল, আর তারপর দেখলাম যে আমার মাথায় উকুন হয়েছে। আর আমি ভাবলাম আমার মাথায় যখন উকুন হয়েছে। মানে তুই কি বলছিস? তোর মাথায় উকুন হয়েছে? হ্যাঁ, আমার মাথায় উকুন হয়েছে। আর তোর মাথায় যে উকুন হয়েছে সেটা তোর বৌদির কোনো দোষ নেই, সেটা হলো ট্রেনের লেডিস কম্পার্টমেন্টের দোষ। আর তুই নিজের মাথায় উকুন দেখে তোর বৌদির মাথার এত লম্বা চুল নষ্ট করে দিলি। ছি, আপনারা খুব বাজে ব্যবহার করেছেন। এরকম ভাবে বাড়ির বউয়ের চুল কেটে দেওয়া একদমই ঠিক হয়নি। টিয়ার মুখে এমন কথা শুনে সকলে ভীষণ পরিমাণে লজ্জা পেয়ে যায়। আর তারা লজ্জায় রীতার সঙ্গে চোখে চোখ মেলাতে পারে না, কারণ তারা বুঝতে পারে যে বড় বৌমার মাথার লম্বা চুল কেটে তারা ভীষণ পরিমাণে ভুল করেছে। আর তারা কোন মুখে রীতার কাছে ক্ষমা চাইবে বুঝে উঠতে পারে না। আপনারা আমাকে ভুল বুঝে আমার লম্বা চুল কেটে দিয়ে শান্তি পেয়েছেন তো? এবার আমি প্রতিজ্ঞা করছি আমি আর কোনোদিনও লম্বা চুল রাখবো না। আমি একেবারে টাক হয়ে যাব। এই বলে রীতা তার মাথার সব চুল কেটে ফেলে, আর সে টাক হয়ে সারা বাড়িতে টাক মাথা নিয়ে ঘোরাফেরা করে। আর এর ফলে তাকে দেখতে খুবই খারাপ লাগে। তাই তার শাশুড়ি মা, ননদ, স্বামী, দেওর সকলে মিলে রীতার কাছে ক্ষমা চায়, আর তাকে আবার চুল বড় করতে বলে। এর ফলে রীতা তাদেরকে ক্ষমা করে দেয়। আর সেদিনের পর থেকে রীতা আবার চুল বড় করতে শুরু করে। আর সময়ের সঙ্গে সঙ্গে রীতার চুল আবার আগের মতো বড় হয়ে যায়।